ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা? এর চেয়েও কঠিন তো সেই ভালোবাসাকে আগলে রাখা, দু হাতে যত্ন সহকারে। এই যে যুদ্ধ আমার প্রাণের শরীর, আমার হৃদয় হরণ করা প্রিয়া। আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়। আমি শুধু জানি তুমি আমার, তোমার শেষ ঠিকানা আমি। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারোরই শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করার। যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও, ভালোবাসা আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হবে এই ধরাধাম, তবুও তোমার হাত ছাড়ছি না আমি। বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকো মৃত্যু আমাদের আলাদা করবে, সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেলো। আত্মা হয়ে তোমার পিছু নিব। এটি তোমার শেষ ঠিকানা, তোমার পাগলাটে প্রেমী। ধুলোয় জমে থাকা ডায়েরির এই লেখাটুকু পড়া মাত্র লাজুক হাসির ছোঁয়া লাগলো ইনানের ঠোঁটে। ওনার আঁচল দিয়ে সযত্নে ধুলো মাখা ডায়েরিটা পরিষ্কার করলো। লেখাটুকুতে ঠোঁট আলতোভাবে ছোঁয়ালো বহুবার, আবার পড়ল। মৃদু হাসলো। উষ্ণ হয়ে গেল তার কান। এ কেমন পাগল! তার প্রেমে এতটাই কেন মাতোয়ারা এই ছেলেটা, যাকে কিনা সে কখনোই অন্য দৃষ্টিতে দেখেনি, নিজের মনের কুঠুরিতে জায়গা দেয়নি। আজ তার কাছে ছুটে যেতে হয় কেন পৃথিবী? কেন তোমার এই নিয়মগুলো ধাঁধায় জড়ানো? কেন এত প্রহেলিকা? সালটা 2022। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে ইনান। সূর্যের নরম আলো জানালা ফেদ করে ইনানের স্নিগ্ধ মুখটায় ছড়িয়ে পড়ল। আড়ামোড়া ভেঙে কয়েক মিনিট নিশ্চুপ বসে রইল সে। ব্রেন কাজ করছে না আপাতত। এটা সবসময় হয় তার সাথে। ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বসে থাকতে হয় ব্রেনের ফাংশন ঠিকঠাক চালু হওয়ার জন্য। সে কে, কোথায় আছে, কেন আছে, এগুলো ভাবতেই তার মিনিট খানেক চলে যায়। ভাবনা শেষ করে পায়ে হ্যালো কিটি স্লিপার পরে দ্রুত ছুটল রান্নাঘরে। আজ একটা বিশেষ দিন। এই দিন কিভাবে ভুলতে পারে সে? কফি মেকারে বাবা যেন ব্ল্যাক কফি তৈরি করে নেয়। দ্রুত ডিম ভেজে নিয়ে ব্রেডের সাথে প্লেটে সাজায়। সেগুলো ডাইনিং এ এনে আবার ফ্রিজ থেকে লেবু বের করে গরম পানি দিয়ে শরবত বানিয়ে ছুটল নিচতলার কোণার রুমটায়। দরজায় নক করার ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে। দরজা খোলা আছে আম্মু। শিট! ইনান হতাশায় কপালে হাত দেয়। তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ায় মুখ ছোট করে রুমে ঢুকে। এই দিনটাতে সে কোনোদিন বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি। উল্টো তার বাবাই আগে উঠে তাকে চমকে দেয়। আজও হলো তাই। গত কয়েক বছরে ইনান চেষ্টা করেছে এই দিনটাতে সকালের ব্রেকফাস্ট তৈরি করে লেবুর শরবত হাতে বাবাকে ঘুম থেকে তোলা, কিন্তু প্রতিবারেই দেখা যায় তার আগেই তার বাবা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বসে আছে। ইনান দরজা ঠেলে ভেতরে ঢুকে। তার বাবা ইফাজ খান পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ইনানকে মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হাসলেন। আজকেও কি তুমি ফেল করলে মামনি? ইনান গোমরা মুখে বলে, মনে করিয়ে দিতে হবে না যে আমি ফেল। তুমি কিভাবে এত তাড়াতাড়ি উঠলে আজ? আমি তো অ্যালার্ম সেট করেছি 9টায়। ইফাজ মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন। চুলে হাত বুলিয়ে শরবতের গ্লাস মেয়ের মুখে ধরলেন। ইনান পুরোটা খেয়ে ফেলল। আমার মামনি কি জানে না যে এই দিনটায় তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য? ইটস এ চ্যালেঞ্জ ফর মি। আমাকে তো জিততেই হবে। আমার ছোট বাচ্চাটার যে আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আহ্লাদ করে বললেন তিনি। রাগ গলে জল হয়ে গেল ইনানের। মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরল। কি চাই এবারের জন্মদিনে? ইফাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ইউনিভার্সিটির পাশে, আজ ওখানে সবগুলো খাবার টেস্ট করব। তুমি তো জানো আম্মু, খুব ইম্পর্ট্যান্ট একটা কেস চলছে। তুমি কি অন্য কিছু চাইতে পারবে? মুখ মলিন হয়ে গেল ইনানের। আজকের দিনেও কেন তোমার ডিউটি করা লাগবে বাবা? আজকের দিনে ছুটি নাও না প্লিজ। তোমার কাজ ওই পাখির পালকের উপর চাপিয়ে দাও। কারো নামকে বিকৃত করতে নেই, এইভাবে বলো না মা। মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে ইনান বলে, ওই একই হলো, পালক আর পলক। আয়াকার ডিফেন্সেই তো। ওনাকে বলো আজ তোমার কেস সামলে নিতে। ইফাজ হাত ঘড়ি পরে মানিব্যাগ থেকে কার্ড বের করে ইনানের হাতে দিলেন। বললে না কোন রেস্টুরেন্টে যাবে? ফ্রেন্ডদের সাথে যাও, সব খেয়ে আসো। যদি রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়েও যায় তবে আরেকটায় যাবে। টাকার চিন্তা করতে হবে না, শুধু একটা কল দিবে আমাকে। ইনান হেসে ফেলল। তুমি কি তোমার মেয়েকে খাদক ভাবো নাকি? আর আজকে কিন্তু রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়িতে আলাদাভাবে সেলিব্রেশন হবে।
কি কেক আনতে হবে সেটা যেন ভুল না হয়। সব ভুল হলেও কেক নিয়ে কোনো ভুল হবে না, নিশ্চিন্তে থাকো। আর চেষ্টা করব তাড়াতাড়ি বাড়িতে ফেরার। চেষ্টা না, ফিরতেই হবে, কোনো অজুহাত চলবে না। আচ্ছা আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এই সময় কেউ আসার কথা নয়, তবে জন্মদিন হিসেবে ইনানের ফ্রেন্ডরা সারপ্রাইজ দিতে পারে এই ভেবে দৌড়ে গেল ইনান। দরজা খুলতেই হাসি হাসি মুখটা চুপসে গেল ইনানের। দরজার বাহিরে এক লম্বা চওড়া সুদর্শন দাঁড়িয়ে, উজ্জ্বল বর্ণে লম্বাটে মুখটায় হাসির ফোয়ারা, চুলগুলো পরিপাটি করে সাজানো। ইনানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। মুখের কাছে হাত নিয়ে ইচ্ছে করে কাশিয়ে দিল লোকটি। ইনান এবার নিজের দিকে তাকালো। পরনে ওর ওভার সাইজ টি শার্ট আর 3/4, তার উজ্জ্বল পা বেরিয়ে আছে। সে দ্রুত বড় ফুলদানিটার আড়ালে দাঁড়ালো, অন্যদিকে মুখ করে বলল, ভেতরে আসুন। পলক মৃদু হেসে ভেতরে ঢুকলো। ইনানদের বাড়িটা ডুপ্লেক্স, একদম পুরনো আমলের বাড়িটা, কিন্তু ভেতরের আসবাবপত্র সব আধুনিক যুগের। পলক গিয়ে সোফায় বসলো। ইনানের দিকে না তাকিয়ে বলল, স্যারকে ডেকে দিবে প্লিজ। ইনান দৌড়ে গেল বাবার কাছে। তোমার পাখির পালক আসছে, ডাকে তোমাকে। পলক হঠাৎ কেন? আমি কি জানি, তোমার ডান হাত তো তিনি, তুমিই না জানবে তার সব খবর। যাও, তার জন্যও খাবার রেডি করো। ইনান গিয়ে একটা স্কার্ফ পরে ফেলল। রান্নাঘর থেকে ড্রয়িং রুমের মাঝে পাতলা একটা পর্দা দেওয়া। ইনান পলকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ব্রেকফাস্ট করে এসেছেন নাকি আমাদের সাথে খাবেন? ইফাজ তখন রুম থেকে বের হলেন। মেয়ের কথা শুনে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। আজ জন্মদিন বলে মেয়েকে বকাঝকা করলেন না, কিন্তু মেয়েটা এখনো শিখেনি কিভাবে নম্রভদ্র হয়ে কথা বলতে হয়। আমি খেয়ে এসেছি, আলাদা করে কিছু করো না। আমি এমনিতেও করতাম না, খালি ফর্মালিটির জন্য জিজ্ঞেস করেছি। ইনান হাত দিয়ে চুল উড়িয়ে ডাইনিং এ চলে গেল। পলক কিছু মনে করলো না, ইনানের এসব আচরণে সে অভ্যস্ত। ইফাজ পলকের কাছে এসে বলল, কিছু মনে করো না বাবা ওর ব্যবহারে। না না স্যার, মনে করার কি আছে? ইনান এখনো ছোট, এসব কিছু না। তা আজ এত সকালে কি মনে করে? ওই আসলে কেসটার ব্যাপারে কথা বলার জন্য আর কি। পলক ইতিউতি করে বলল, আমি তো অফিসে যেতাম, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আসলে কেসটা অনেক জটিল লেগেছে আমার কাছে, হাতে সময়ও কম, তাই সময় নষ্ট করতে চাইনি। তোমার মতো কাজের প্রতি ডেডিকেটেড অফিসার খুব কমই দেখেছি, তুমি অনেক দূরে যাবে। পলক মাথা চুলকে মৃদু হাসল। রান্নাঘর থেকে ইনান ভেঙচি কাটলো। ঢং, নাটক, সে তো ঠিকই জানে পলকের এখানে আসার কারণ। ইনান ইফাজ সাহেবকে এগিয়ে দিতে গেল। তারা চলে যেতেই দরজা আটকাতে নিল সে। সেই সময় পলক হাত দিয়ে দরজাটা ধরে উকি দিয়ে চাইল ইনানের দিকে। কি চাই? নাকের পাটা ফুলিয়ে বলল ইনান। যা চাই তা তো দিবে না, আপাতত এটা রাখো। বলেই পলক একটা প্যাকেট হাতে ধরিয়ে দিল ইনানের। তারপর ধীর স্বরে বলল, হ্যাপি বার্থডে রাগিনী। পলকের কথা শেষ না করে ইনান মুখের উপর দরজাটা আটকে দিল। সে ঠিকই জানত আজ তার জন্মদিন উপলক্ষে পলক এখানে এসছে। এমনিতে তো প্রায় এখানে আসার ছুতো খুঁজে। ইনান জানে না ভেবেছে? সে সবই জানে। পলক যে ইনানকে পছন্দ করে তা তো সে প্রথম দিনই বুঝে গেছে, কিন্তু ইনান পাত্তা দেবে না একদমই। কেন দিবে? যার প্রতি ফিলিংস নেই তাকে পাত্তা দেওয়ার মানে আছে নাকি? ইনান আজ সুন্দর করে সাজলো। পার্পল কালারের টপ আর সাদা জিন্সের উপরে লং কোটি পরে নিল। চুল পনিটেল করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বের হলো। ফোনে তার টুংটাং করে মেসেজ আসছেই, একের পর এক বার্থডে মেসেজ। ইনান আজ সকলকে ট্রিট দিবে। নিজে সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। তার বাবা অবশ্য বলেছে তাকে গাড়ি নিয়ে বের হতে, কিন্তু ইনানের খোলা হাওয়া খেতে খেতে যাওয়াটা বেশি ভাল লাগে। তাই বড়লোকের মেয়ে হয়েও যেখানে সেখানেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইনান এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। ক্লাসে ঢুকতেই তার হাত ভরে উঠল গিফটে। চঞ্চল হওয়ায় তার ফ্রেন্ডের অভাব নেই। কয়েকদিনেই প্রায় সব ক্লাসমেটের সাথে সখ্যতা গড়ে উঠেছে। তার মধ্যে 2জন ছেলে আর 2জন মেয়ের সাথে গভীর ভাব। মূলত ওদের আগে থেকেই চিনত ইনান। ছোটবেলায় এক স্যারের কাছে প্রাইভেট পড়ায় আর একই সেন্টারে কোচিং করায় ওদের সাথে ভাবটা যেন আরো বেশি। একটা গ্যাং বলা যায় তাদের। ইনান সবার জন্য যারকে কিনেছে, যে তাকে উইশ করছে তাকে সে কেক দিচ্ছে। ইনান খেয়াল করলো চেনা অচেনা সবাই তাকে উইশ করলেও ক্লাসের শেষ বেঞ্চে জানালার ধারে একটা ছেলে বসে আছে, মাথা নিচে করে খাতায় কি যেন আঁকছে।
ক্লাসে যে এত হইচই হচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এমনকি কেন হচ্ছে সেই বিষয়েও কোনো কৌতূহল দেখালো না ছেলেটি। এই ছেলেটিকে সে এই প্রথম দেখল, এর আগে কখনো দেখেছে বলে মনে হয়নি। ইনান একটা জার কেক নিয়ে ছেলেটির কাছে গেল। সবাইকে কেক দেওয়া হয়েছে, শুধু একে দেয়নি, ব্যাপারটা কেমন না? সে মুখে হাত দিয়ে কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু ছেলেটি চোখ তুলেও তাকালো না। নিজের মতো করে কিছু একটা আঁকছে খাতায়। ইনান মাথা উঁচু করে দেখলো ওয়ান পিস অ্যানিমের একটা সিন আছে। কলম দিয়েও কি সুন্দর আর্ট। ইনানের মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো, ওয়াও কি সুন্দর। ছেলেটির হাত থেমে গেল, কিন্তু তাকালো না ইনানের দিকে। ইনান ছেলেটির কাছে এগিয়ে বলল, হেই, নিউ স্টুডেন্ট নাকি? আগে কখনো দেখিনি তো। জবাব এলো না অপর পক্ষ থেকে। ইনানের ইগোতে লাগলো ব্যাপারটা। এভাবে যে কেউ তাকে ইগনোর করবে ভাবতে পারেনি। ইনানের ফ্রেন্ড মুগ্ধ খেয়াল করলো তাদের কাছে, সে ছেলেটির কাঁধে হাত রেখে বলল, হ্যালো মামা, তুমি কি ওয়ান পিসের ফ্যান নাকি? ড্রয়িংটা তো সেই হয়েছে। ছেলেটি হালকা মাথা ঝাঁকায়, মানে হ্যাঁ। ইনান বিড়বিড় করে বলল, কি আজব, বোবা নাকি, কথা কয় না কেন? ওকে, বাই দ্য ওয়ে, আজ আমার জন্মদিন, সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছি। দিস ইজ ফর ইউ, টেক ইট। একটা জার কেক বের করে ছেলেটির সামনে রাখলো ইনান। ছেলেটি প্রায় 30 সেকেন্ড সময় নিল বলতে, ধন্যবাদ। তাও এত আসতে বলল যে পাশে থাকা মুগ্ধও শুনতে পায়নি। তারা খালি দেখেছে ছেলেটির মুখ নাড়িয়েছে, কিন্তু কি বলেছে কেউই ধরতে পারেনি। যাই হোক, ইনান বলল হাসি মুখে, আমি ইনান, ও আমার ফ্রেন্ড মুগ্ধ। আপনার নামটা জানতে পারি? ছেলেটি এবার চোখ মেলল ইনানের পানে ধীরে। নজর মিলিত হতেই ইনান চমকে উঠল কিছুটা, জানে না কেন। শ্যামবরণ মুখে ছেলেটির মসৃণ চুল কপালে উঠছে, কোমল অথচ কি ব্যাকুল চেহারা। চোখে ধূসর মণিজোড়া। ইনানের কালো মণির দিকে তাক করে গভীর স্বরে বলল, এহসান, জেইফিল এহসান। কলেজ ছুটির পর ইনান তার বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। 3 তলার সবচেয়ে বড় টেবিলটা আগেই বুক করে রাখা ছিল। কাছের দেওয়ালের দিকটাতে ইনান বসেছিল। এইখান থেকে তাদের কলেজের ভিউটা খুব সুন্দর দেখা যায়। হাসি ঠাট্টার এক পর্যায়ে ইনানের চোখ চলে যায় কলেজ গেটের কাছে। জেহফিল ছেলেটা কলেজ থেকে বের হচ্ছে। ইনান চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো। জেহফিল খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছে, যেন সে কদম গুনে হাঁটে। একটা হামাগুড়ি দেওয়া বাচ্চাও তাকে অতিক্রম করতে পারবে সহজেই। মেন রোডে এসে জেহফিল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। ইনান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জেহফিল কি করে সেটা দেখার জন্য। একদম হুট করে জেহফিল 3 তলার রেস্টুরেন্টটার কাছের দেওয়াল ভেদ করে ইনানের চোখে চোখ রাখলো। এই হঠাৎ কাণ্ডে ভরকে গেল ইনান। জেহফিল কোনো দিক না তাকিয়েই কিভাবে হুট করেই তার চোখে তাকালো, যেন সে জানতো ইনান এইখানেই আছে। বুক ধড়ফড় করে উঠে ইনানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেন সে এইমাত্র চুরি করে ধরা খেয়েছে। চোখ সরিয়ে নিল দ্রুত। নিজেকে ধাতস্থ করে চোরা চোখে আবার তাকালো ইনান। জেফিল তখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল, যেন এই মুহূর্তে কিছুই হয়নি। মুগ্ধ ইনানের পাশের চেয়ারে বসেছিল। ইনানের দৃষ্টি অনুসরণ করে তাকালো জেফিলের পানে। জেফিল চোখের আড়াল হতেই সে ইনানকে বলল, ছেলেটা ভারী অদ্ভুত। ইনানের ধ্যান ফিরে, কিছু বলছিস? ওই বোবাথুরি জেনা, জান কি নাম? জেফিল? রাইট, এত বড় নাম মাথায় থাকে না। ওর কথা কি বলছিলি? বলছি ও অনেক অদ্ভুত। কেন মনে হলো? কি? ইনানকে কিছুটা কৌতূহলী দেখালো। মুগ্ধ কোকাকোলার বোতলে সিপ দেওয়া থামিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলল, ও না কেমন জানিস, ওর পাশের বেঞ্চে বসেছিলাম আমি। কয়েকবার কথা বলার চেষ্টা করছি, কিন্তু ছেলে পাত্তাই দিল না। আজই প্রতিটা ক্লাসে ও কি করছে জানিস? কৌতূহলে চোখ বড় বড় হয়ে গেল ইনানের। করেছে? যেই সাবজেক্ট ক্লাস হতো ওই সাবজেক্টের সব বই স্ক্যান করতো লেখাগুলোর উপর। ও একটাবারও মাথা তুলে তাকায়নি, ইভেন প্রেজেন্টও দেয়নি। সারাক্ষণ বই স্ক্যান করে গেছে, নয়তো জানালা দিয়ে বাহিরের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। আর মুখে কি যেন ভিড় করে বলতো, তুই না দেখলে বুঝতেই পারবি না। ওকে কেমন জানি সাইকোপ্যাথের মতো লাগছিল। ট্রাস্ট মি। তারপর শুন কি হয়েছে। ইনানির থেকে মুগ্ধকে বেশি এক্সাইটেড লাগছিল। চোখ বড় করে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলতে লাগলো, অ্যাকাউন্টিং ক্লাসে আমি বই আনিনি, তো ও যেহেতু পড়ায় মনোযোগ দেয়ই নাই, তাই ভাবলাম ওর থেকেই নেই। ও
ও তখন জানালার বাইরে তাকিয়েছিল। কয়েকবার ডাকছি বাট সাড়া দেয় নাই। শেষবার পানির বোতল দিয়ে ওর হাতে একটু টাচ করছি অ্যাটেনশনের জন্য। মুগ্ধ ঢোক গিলল, এক ঢোকে সম্পূর্ণ কোকাকোলার সাবার করল। কসুর মাথা, বল কি হয়েছে তখন? ইনান তাড়া দিল, তার তর্স হয়েছে না। ওই জেহফিল আমার দিকে এমনভাবে তাকাইছে মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে, আর আমার বোতলটা খুব জোরে ধাক্কা মেরে হাত থেকে সরাইছে। ভাই, ওর চোখটা দেখলেই তুই বিশ্বাস করতি কেমন যেন দেখাচ্ছিল। সিরিয়াসলি আই ক্যান নট এক্সপ্লেইন। আর কি বিড়বিড় করতেছিল। আই ফিল লাইক হি ওয়াজ কার্সিং মি আন্ডার হিজ থ্রেড। আমার আত্মা যেন বাহির হয়ে যাইতেছিল ওই টাইমে। ওরে এত ভয়ঙ্কর লাগছে যে আই ওয়াজ গনা পি ইন মাই প্যান্ট। এই জন্যই তুই তখন সিট চেঞ্জ করেছিস? আমার তো মনে হয়েছে ওর পাশে থাকলে আমি ওখানেই মারা যাইতাম। হি ইজ লিটারালি আ সাইকোপ্যাথ। ইনান ভাবনায় পড়ে গেল। যখন জেফিলকে সে দেখেছিল কাছ থেকে, তখন জেফিলের শ্যামবরণ মুখের ওই দৃষ্টি এতটাই মায়া মায়া লাগছিল যে ইনান ভেবেছে এর থেকে নিষ্পাপ চেহারা আর কারো হয় না। সত্যি কি কোমল স্নিগ্ধ ছিল ওই চেহারাটা। একটু আগেও তো কেমন শান্ত রেখেছিল, আর এখন মুগ্ধর কথা শুনিতে সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে। ইনানের তো বিশ্বাসই হতে চাইছে না যে আসলেই জেফিলের এমন কোনো রূপ আছে। রাতে ইনান ঘর সাজিয়ে অপেক্ষা করছিল বাবার জন্য। সবকিছুই সাজানো শেষ, শুধু কেক ছাড়া। 12টা বাজতে 25 মিনিট বাকি, এখনো তার বাবা আসেনি। ইনান ছোটবেলার মতোই বারবি ড্রেস পরে আছে। বড় হওয়ার সাথে সাথে তার মন থেকে জন্মদিন নামক দিনটা ধীরে ধীরে মুছেই যেত। এখন আর তার ভালো লাগে না জন্মদিন পালন করতে, বারবি গাউন পরতে, একটু একা থাকা অন্ধকার রুমে। যতটা দিন মা বেঁচে ছিল ততদিন পর্যন্তই জন্মদিনটাকে জীবন্ত লেগেছিল। গত 3 বছর আগেও জন্মদিনে বারবির মতো শ্বাসটা উপভোগ করত, কিন্তু মা চলে যাওয়ার পর কেমন পানসে লাগে সবকিছু। একমাত্র বাবার মন রক্ষার্থে ছোটবেলার মতো সাজা হয়। দীর্ঘশ্বাস ফেলল ইনান। টেবিলের ওপর রাখা মায়ের ছবি। অপলক চেয়ে রইল মায়ের দিকে। যদি কখনো বিশ্বসুন্দরীর খেতাব ইনানকে ঘোষণা করতে দেওয়া হয়, সে নিঃসন্দেহে এই খেতাবটা তার মাকেই দেবে। কলিং বেলের শব্দ ইনানকে ভাবনা থেকে ছুটিয়ে আনে। ফোলানো পিঙ্ক গাউনটা 2 হাতে উঁচু করে ধরে দরজাটা খুলতে যায়। বাবার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে, ফুলের বুকে হাতে নিয়ে। ইনানের জন্মদিনে এই প্রথম নতুন অতিথির আগমন ঘটল। ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরা পুরুষালী দেহটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ইনান। পলক ডেইজি ফুলের বুকে হাতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল ইনানের দিকে। এই মেয়েটার এত রূপ পলককে প্রতিবার বাধ্য করে ইনানের প্রেমে হাবুডুবু খেতে। হ্যাপি বার্থডে ইনান। নিষ্পলক চেয়ে বুকেটা ইনানের দিকে বাড়িয়ে দিল। ইনান পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ আপনাকে। ইফাজ মেয়েকে জড়িয়ে ধরলেন। হ্যাপি বার্থডে বারবি ডল, ইউ লুকিং সো প্রিটি। ইফাজ খানের চোখ টলমলো করতে লাগলো। তার ইনান এখনো সেই বাচ্চাটাই আছে। 10 বছরে যেরকম লাগতো 19 বছরেও সেই একই আছে। একটুও বদলায়নি তার আম্মুটা। কেক এনেছো বাবা? সেই ছোটবেলার মতো। কেক এনেছো বাবা? যেমনটা কথা শেখার পর থেকে প্রতি জন্মদিনে বলতো। মিক্সড ফ্লেভারের কেক ইনানের হাতে দিলেন তিনি। ইনানের চোখ চকচক করে উঠল কেক দেখে। বাবা ছাড়া তার দ্বিতীয় দুর্বলতা হলো ডেজার্ট আইটেম। 2 হাতে কেক আর ফুল নিয়ে হাঁটতে গিয়ে বিপত্তি বাঁধল। সে ভুলেই গিয়েছিল তার পরনে যে লং গাউন। হুট করে এই গাউনের সাথে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল ইনান। পলক তার পাশে থাকায় শক্ত হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। ইফাজ ছুটে আসলেন মেয়ের দিকে। অস্থির হয়ে বললেন, ব্যথা পেয়েছ আম্মু? পায়ে বেশি লেগেছে? ইনানকে উঠে দাঁড় করায় পলক। ঠিক আছে বাবা। এগুলো আমার হাতে দাও। কেক আর ফুল ইফাজ খান নিয়ে এগিয়ে চলল। ইফাজ খান যেতেই পলক ইনানের কানের কাছে এগিয়ে বলল, সারাদিন তো দেখি খাই খাই করো, ওজন বাড়ে না কেন? এত শুকনা থাকলে কিন্তু পরে সমস্যা হবে। ইনান রাগী চোখে তাকায়। কি সমস্যা হবে? পলক ঠোঁট চেপে হাসল। তোমার সমস্যা হবে না, তোমার তাইনের সমস্যা হতে পারে। এহেন কথায় ইনান তার হিল দিয়ে খুব জোরে চেপে ধরল পলকের পা। ব্যথায় কুকিয়ে না উঠে পলক বরং জোর করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। ইনানও পাল্টা হাসি দিল। কেমন লাগছে পাখির পলক? পলক ফিসফিস করে বলল, সেটা তো বিয়ের পরই বলতে পারবো। ইনান মুখ কঠিন করে পা উঠিয়ে আরেকবার পা দিয়ে পাড়া দিল। এবার আর ব্যথা লুকিয়ে রাখতে পারল না পলক, চোখ মুখ কুচকে ফেলল।
ইনানের জন্মদিন খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। পলক চলে যাওয়ার 5 মিনিট পর আবার কলিং বেল বেজে উঠল। ইফাজ তার রুমে চলে গেছেন। ইনান তখন রান্নাঘর পরিষ্কার করছিল। রাত বাজে 1:30। এই টাইমে কে আসবে? ভ্রু কুচকে গেল ইনানের। গিয়ে হলে উকি দিয়ে দেখলো কেউই নেই, কিন্তু নিচে কিছু একটা বক্স টাইপ দেখা যাচ্ছে। ইনান দরজা খুলে আশেপাশে দেখলো, না, কাউকেই দেখা যাচ্ছে না। বক্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, উপরে একটা কার্ড লেখা ছিল, হ্যাপি বার্থডে, দিস ইজ এ লিটল গিফট ফর ইউ। 2.5 ফুট সাইজের গিফট কিনা ছোট্ট। গিফটটা কে পাঠিয়েছে তার কোনো অস্তিত্বই দেখা গেল না। ইনান দোনমনো করে টেনে হিচড়ে ভেতরে নিয়ে গেল। যে দিক না কেন, ফ্রি গিফট কেনা যায়। জন্মদিনের হাসি আনন্দে জেহফিল নামক অধ্যায়টা ধীরে ধীরে মুছে গেল ইনানের মস্তিষ্ক হতে, কিয়তক্ষণের জন্য। এই বিকেলে ঝকঝকে আকাশে হুট করে বৃষ্টি নামাটা একদমই ভালো লাগেনি ইনানের, কেননা আজ সে সাদা সালোয়ার কামিজ পরেছে। সাইকেলটাও সাথে আনেনি। এখন নিজ মনেই গালাগালি করছে সে। কলেজ থেকে বের হয়েছে আরো 8 ঘন্টা আগে। বন্ধু বান্ধব একটাও সাথে নেই আজ। মরণ দশা। বিপদ যখন আসে সব একসাথেই আসে। ইনান একটা আধখোলা দোকানের সামনে দাঁড়িয়ে। ভেতরে গাদাগাদি অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষজন বৃষ্টির কবল হতে নিজেকে বাঁচাবার চেষ্টায় রত। ইনান সবার সামনে দাঁড়িয়ে তার সালোয়ারের নিচের অনেকটাই ভিজে গিয়ে তার পাকে দৃশ্যমান করে তুলছে। আর কিছুক্ষণ থাকলে কাক ভেজা হতে বেশি সময় লাগবে না। ইনানের এত অস্বস্তি লাগছে বলার বাইরে। ব্যাগ দিয়ে নিজের বুক হতে পেট শক্ত করে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। দোকানে দাঁড়ানো অধিকাংশ ছেলে বুড়ো নজর তার দিকে, যেন তারা মেইন ড্রামা দেখার অপেক্ষায় আছে। ঝোড়ো বৃষ্টিতে একটা রিক্সাও দেখা যাচ্ছে না, গাড়ি তো দূরের কথা। এদিকে ইনান কাউকে কল দিয়ে পাচ্ছে না, বাবাকেও না। বুক ফেটে কান্না আসতে লাগলো ইনানের। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে সে? এত বাজে দিন তার জীবনে এই প্রথম। ঠিক সেই মুহূর্তে তার সামনে দিয়ে চেনা একজনকে যেতে দেখলো। বাঁ হাতের আঙ্গুলে চাবির রিং ঘুরাতে ঘুরাতে ছাতা মাথায় সাদা শার্ট পরনের এক সুপুরুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ইনান অবচেতন বিভ্রান্ত মনে জোরে ডেকে উঠল তাকে। জেফিল? জেহফিলের পা থমকে গেল এক মুহূর্তের জন্য। বোঝার চেষ্টা করলো ঠিক শুনেছে কিনা। আবারও সে শুনতে পেল মিহি গলার সুরেলা মেয়েলি ডাক। মিষ্টি সুরে তার নাম ধরে ডাকছে, জেফিল। জেহফিল পেছন ফিরে তাকায়। স্বর্গ থেকে নেমে আসা এক সাদা পরী এক ঝাঁক কুৎসিত কোলাহলে আবদ্ধ। সেই মুহূর্তে এই সাদা পরীটাকে বন্দি থেকে মুক্ত করতে হৃদয়ের অন্তঃকরণ হতে এক অদম্য শক্তি তার ভেতরটাকে তাড়া দিতে লাগলো। ইনান জেহফিলকে হাত নেড়ে ইশারা করলো তার কাছে আসতে। প্লিজ শুনে যান একটু, এখানে আসুন। জেহফিল ইনানের কাছে আসতেই ফট করে জেহফিলের ছাতার নিচে ঢুকে গেল ইনান। ইনানের গা থেকে আসা মিষ্টির সুবাসে আবিষ্ট হয়ে গেল জেহফিল। ভেতরের মুগ্ধতা বাহিরে যাতে প্রকাশিত না হয় সে চেষ্টায় ঢোক গিলে অন্যদিকে তাকালো সে। আপনার সাথে তো গাড়ি আছে তাই না? আপনি প্লিজ আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? ইনান বিনীত সুরে অনুরোধ করল। জেহফিল এক হাত পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ করল। শীতল আবহাওয়াতেও তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুষ্ক ঢোক গিলে সে এগিয়ে যেতে লাগলো অদূরে পার্ক করা গাড়ির দিকে। ইনান যার পরনায় অবাক হলো। জেহফিল কি তার আর্জিতে রেগেছে নাকি সম্মত হয়েছে বোঝা গেল না। নিজের কাছেই কেমন যেন নিজেকে ছ্যাঁচড়া লাগলো। সে যেচে পড়ে সাহায্য চাইতে এসছে, এতে কি তার মান কমে গেছে? কিন্তু সে তো নিরুপায়। একান্ত বাধ্য হয়ে জেহফিলের কাছে সাহায্য চাইতে এসছে সে। গাড়ির দরজা খোলার আওয়াজে চমকে গেল ইনান। জেহফিল দরজা খুলে অপেক্ষা করছে তার জন্য। ইনান খেয়াল করলো জেহফিল তার দিকে একটাবারের জন্যও তাকাচ্ছে না। তার মুখে কি কিছু লেগে আছে নাকি? ইনান দ্রুত নিজের জামার দিকে তাকালো। না, জামা ভিজেনি, শুধু পায়ের দিকটা আগের মতোই ভেজা। ইনান গাড়িতে ঢুকতে জেহফিল অপর পাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির রিমঝিম শব্দ কাজ ভেদ করে ভেতরে আসতে পারছে না। গাড়ির ভেতরেও পিনপতন নীরবতা। জেহফিল ভুলেও ইনানের দিকে তাকাচ্ছে না। ইনান বুঝতে পারছে না সে কিভাবে কি করবে। ধন্যবাদ জানাবে, কিছু একটা বলে তো কথোপকথন চালানো উচিত। এভাবে সঙ্গের মতো বসে থাকতে আনইজি লাগছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে ইনান আরম্ভ করল। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আসলে উপায় নাতেই হেল্প চাইতে হয়েছিল। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? জেহফিল নিরুত্তর। আশ্চর্য মানুষ। ইনানের মেজাজ গরম হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতে এরকম আচরণ করার মানে কি? ইনান ঠোঁট কামড়ে রাগ অপমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল।
তখন লুকিং গ্লাসে চোখ গেলে দেখলো পেছনের সিটে কয়েকটা বই রাখা। ইনান পেছনে ফিরে চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো বইগুলো কিসের। এগুলো মাস্টার্সের। ইনানের ভ্রু কুঞ্চিত হয়ে গেল চকিতে। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, মাস্টার্সের বই কেন আপনার কাছে? এখনো অনার্স ফাইনালি দেননি, মাস্টার্সের বই দিয়ে কি করবেন? ইনান জেহেফিলের পারমিশন ছাড়াই বইগুলো হাতে নিল। স্টিয়ারিং এ রাখা জেহেফিলের হাত শক্ত হয়ে গেল। তার পারমিশন ছাড়া কেউ কিছু ধরাটা একদম ভালো চোখে দেখে না সে। ইনান উল্টে পাল্টে বই দেখতে দেখতে কয়েকটা পেজে এসে থমকে গেল। বইয়ের অধিকাংশ পেজে পেন্সিল দিয়ে এক এক টাইপের স্কেচ করা। বইটা তো নিউ এডিশন, এর মধ্যে এত কিছু এঁকেছেন কেন? প্রথমবারের মতো একটা বাক্য জেহেফিলের মুখ থেকে বেরোলো, তাও কাঠ গলায়। আমার বই আমার ইচ্ছা। তাই বলে ওয়েট, আপনার বই মানে? আপনি তো আমার ব্যাচমেট। ইনান বিস্মিত নেত্রে চেয়ে বলল, নোপ। তাহলে যে ওই দিন আপনাকে আমার ক্লাসে দেখলাম? আমার ইচ্ছা হয়েছিল তাই যে কোনো একটা ক্লাসে ঢুকে গিয়েছিলাম। এনিথিং এলস? জেহেফিল কঠিন গলায় বলল। আজও ইচ্ছা। বিড়বিড় করে বলল ইনান, কিন্তু মুখে বলল, ও আচ্ছা। ইনান ভাবনায় পড়ে গেল। সেই দিন জেহেফিলের চেহারা দেখে সে সিরিয়াসলি ব্যাচমেট ভেবেছিল, কিন্তু এখন কাছ থেকে দেখায় তার ভুল ভাঙল। ছেলেটির শরীর আসলে একজন বলিষ্ঠ পুরুষের। দেখলে কেমন টিচার টিচার লাগে। আর পাশে দাঁড়ানোতেও বুঝলো লোকটি যে কত লম্বা, খাম্বা একটা। চারপাশ আধারে ঢেকে আছে। বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে। বোঝার উপায় নেই এখন যে বিকেল। মনে হয় রাত নেমে গেছে অচিরেই। ইনান এতক্ষণে খেয়াল করলো রাস্তাটা তার সম্পূর্ণ অচেনা। রাস্তার দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অচেনা অজানা আকাশ ছোঁয়া গাছ। কিছুটা হতভম্ব হলো ইনান। এই রাস্তা তো তার চেনা নয়। এখানে আগে এসেছিল বলেও মনে হয় না। তড়িৎ পাশ ফিরে জেহেফিলের দিকে তাকালো। এটা কোথায় যাচ্ছি আমরা? সাথে সাথেই জবাব দিল না জেহেফিল। ভ্রু কুচকে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীর স্বরে বলল, বাড়ি। কার বাড়ি? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। ভয় খেলে গেল ইনানের চোখে। কুচিন্তারা এসে ভিড় জমাতে লাগলো তার ভাবনায়। আমার বাড়ি। সহজ জবাব জেহেফিলের। হোয়াট দ্য হেল ইজ দিস? আমি কি আপনার বাড়িতে যাওয়ার জন্য লিফট চেয়েছি? আমি আমার বাড়িতে যাব। চেঁচিয়ে উঠল ইনান। আতঙ্কে তার সারা মুখ নীল হয়ে গেছে। ইউ ডিডন্ট টেল মি ইউর অ্যাড্রেস। ইনান মাথায় হাত দিয়ে হতাশায় দীর্ঘশ্বাস ফেলল। রাগে তার গলার স্বর কাঁপতে লাগলো। ভাই লিসেন, আমি না হয় ভুলেই গিয়েছিলাম বলতে, তাই বলে আপনি একবার জিজ্ঞেস করবেন না আমি কোথায় যাব? দ্যাটস নট মাই প্রবলেম। জেহেফিল স্বাভাবিক গলায় বলল। ইনানের কান্না চলে এলো রাগে। তার সত্যিই তখন খেয়াল ছিল না ঠিকানাটা বলার। তাই বলে কি জেহেফিলের দায়িত্ব ছিল না নিজ দায়িত্বে জিজ্ঞেস করা? উল্টো বলে কিনা এটা তার সমস্যা না? বড় বড় কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, গাড়ি ঘুরান, বাসায় দিয়ে আসুন, অ্যাড্রেস বলছি। আই এম নট ইউর ড্রাইভার যে তুমি যা বলবে তাই শুনবো। জেহেফিলের কণ্ঠ শীতল। ইনান মেজাজ হারানোর পথে, পাশাপাশি তার ভয়ও লাগছে। এভাবে একটা মেয়েকে তার বাড়িতে না দিয়ে সে নিজের বাড়ি নিয়ে যাওয়ার পেছনে মতলবটা কি? নাকি বাড়ির কথা বলে অন্য কোথাও পরিত্যক্ত জায়গায় নিয়ে যাবে? ইনানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘামতে লাগলো দরদরিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে যেখান থেকে এনেছেন সেখানেই দিয়ে আসুন, বাড়িতে দিয়ে আসা লাগবে না। জেহেফিল যেন শুনলই না তার কথা। এমন ভাবে গাড়ি চালাতে লাগলো। নিজের মেজাজ হারিয়ে আচমকা চেঁচিয়ে উঠল ইনান। কি হলো, শুনতে পাননি? আমাকে দিয়ে আসুন কলেজে রাইট নাও। আই কান্ট। ইনান এবার চিবিয়ে চিবিয়ে বলল, ইউ আর সাচ আ ডিহেড। আচমকা গাড়ি ব্রেক কষল জেহেফিল। ইনানের পাশের দরজা খুলে দিল পলকেই। তারপর গম্ভীর গলায় বলল, গেট আউট। বৃষ্টির তোড়ে ইনানের জামা কাপড় ভিজে যাওয়া শুরু করলো। সাদা কাপড় ভেদ করে শরীর ভেসে ওঠার আগেই গাড়ির দরজা বন্ধ করে দিল ইনান। মানে কি? আমি কেন নামবো? আপনি নিয়ে এসছেন, আপনিই দিয়ে যাবেন। ইনান তীক্ষ্ণ কণ্ঠে বলল। জেহেফিল এক পলক তাকালো ইনানের চোখের দিকে। ইনান বুঝতে পারল না জেহেফিলের চোখের ভাষা। জেহেফিল প্রলম্বিত শ্বাস ছেড়ে ড্রাইভিং শুরু করলো। আর 2 মিনিট লাগবে আমার বাড়ি যেতে। আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট দেয়ার। ওটা নিয়ে আবার সিটিতে ব্যাক করব। যদি তোমার আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তুমি বেরিয়ে যেতে পারো গাড়ি থেকে। এখানে একটা গাছের নিচে দাঁড়াও, ব্যাক করার সময় নিয়ে যাব। অ্যান্ড ইয়েস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মস্করা করেন আমার সাথে? এখানে কোন কচুর নিচে দাঁড়াবো আমি? ইনান কাছে জানালায় হাত ঠেকিয়ে হাতে তালুতে মাথা রাখলো।
নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ব্যাগ থেকে একটা কলম বের করে আরেক হাতে লুকিয়ে রাখলো। কিছু করতে আসলেই ঘ্যাচাং করে দিবে। সন্ধ্যাও নেমে গেছে। এর মাঝেই চলে আসলো জেফিলের বাড়ি। রাস্তার সাথে দোতলা বাড়ি। প্রথম দেখায় বাড়িটাকে দেখলে মনে হয় পরিত্যক্ত ভুতুরে বাড়ি। মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। জঙ্গলের ভেতরে কিছু বাড়ি থাকে না, তেমন। ইনান হাতে রাখা কলম আরো শক্ত করে চেপে ধরল। জেফিল গেটের কাছে থামিয়ে ইনানের দিকে তাকালো। যদি তুমি চাও উপরে আসতে পারো। কুত্তায় কামড়াইছে তো আমারে। দাঁত কিরমিট করে বলল। ফাইন, থাকো তাহলে। জেফিল বেরিয়ে গেল গাড়ি থেকে। গেট খুলেই কি মনে করে ইনানের কাছে আসলো। আবার ধীর গলায় বলল, ভয় পাবে না তো? প্রচন্ড বিরক্তির সাথে ইনান বলল, আপনি প্লিজ তাড়াতাড়ি কাজ সেরে আসবেন। জেফিল আর কোনো কথা না বলে গেট খুলে সোজা দোতলায় চলে গেল। ইনান দোয়াদরুদ পড়তে পড়তে চারপাশের হাবভাব বোঝার চেষ্টা করলো। মোবাইলের ব্যাটারি লো, কাউকে যে মেসেজ দিবে সেই চার্জটুকু নেই। গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটাই দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পেল দোতলা বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর। এর আশেপাশে কোনো বাড়ির চিহ্নও দেখা গেল না। চারিদিকে অন্ধকার আর ঘন জঙ্গল। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সোজা জঙ্গলে ঢুকে পড়েছে। ইনানের হাড় হিম হয়ে গেল অজানা ভয়ে। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। বারবার মনে হলো গাড়ির পেছনের সিটে কেউ আছে, আবার মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে ইনান হুট করে গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। নিচতলা সম্পূর্ণ অন্ধকার। দেখে মনে হচ্ছে পরিত্যক্ত গোডাউন ছিল আগে। টিমটিম হলদে আলোর বাতি জ্বলছে মাথার উপর। দোতলা থেকে ছিটকে আসা আলোয় সিঁড়ি কিছুটা আলোকিত। ইনান দেয়াল ঘেঁষে দাঁড়ায়। গোডাউনের বড় দরজাটা খোলা। তা দেখে আরো ভয় লাগছে ইনানের, তবে গাড়ি থেকে কিছুটা কম। বুকে হাত দিয়ে দোয়াদরুদ পড়তে পড়তে হঠাৎ টের পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ের শীতল স্রোত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। শুকনো ঢোক গিলল। হাত পা অবশ হতে লাগলো ধীরে ধীরে। পেছনে ফেরার মতো সাহস তার অবশিষ্ট নেই। তাও বহু কষ্টে সাহস সঞ্চয় করে পেছনে ফিরে তাকাতেই পিলেট চমকালো তার। জেফিল খুব কাছে এসে দাঁড়িয়ে। হলদে আলোয় জেফিলের ধূসর চোখ আর ঘাড় কাত করে রাখা কঠোর চোয়াল কেমন ভয়ানক লাগছিল ইনানের কাছে, যেমনটা হয় হরর মুভিতে ভূত দেখলে। ইনান টের পেল তার চারপাশ কেমন তমসাচ্ছন্ন হয়ে যাচ্ছে। ঝাপসা হয়ে যেতে লাগলো জেফিলের ভয়ঙ্কর মুখশ্রী। ঝাপসা চোখে দেখলো দুটো হাত তাকে শক্ত করে বাহু ধরে আবদ্ধ করেছে। দম বন্ধ হয়ে যেতে লাগলো ইনানের। অন্ধকার অতলে হারিয়ে যেতে লাগলো সে ধীরে ধীরে। প্লাস্টিকের খসখসানো আওয়াজে ইনান মৃদু নড়ে ওঠে। অবচেতন দেহ চেতনা ফিরে পায়। চোখ খোলার চেষ্টা করে, পারে না। চোখ সয়ে আসলে চোখ খুলে ইনান। চারিদিক অন্ধকার। রুমের মাঝখানে একটা মোমবাতির হালকা আলো ছটায় রুমটা সামান্য আলোকিত। বাহির থেকে এখনো প্রবল বেগে ছুটে চলা বাতাসের শোষ আওয়াজ শোনা যায়। চোখ এদিক সেদিক ঘুরিয়ে বোঝার চেষ্টা করে আসলে সে কোথায়। গুড মর্নিং বাটারফ্লাই। এক পুরুষের কণ্ঠ কানে এসে লাগে তার। বুঝতে পারল না কণ্ঠটি কি বলল তাকে। ভারী কণ্ঠের পুরুষটিকে খুঁজতে গিয়ে চোখ পড়ে ডিভানে বসে থাকা জেফিলকে। হন্তদন্ত হয়ে উঠে পড়ে ইনান। একবার নিজের দিকে তাকিয়ে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। জামা কাপড় সবই ঠিকঠাক। মোমের আলোয় যতটুকু দেখছে তাতে মনে হচ্ছে এটা কোনো বেডরুম। ইনান মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। গাড়ি থেকে বের হয়ে নিচতলায় এসেছিল। তারপর পেছনে জেফিলকে দেখল। জেফিলের তখনকার রূপ মনে পড়তেই গা শিউরে উঠে ইনানের। চকিতে তাকায় জেফিলের দিকে। জেফিল কতগুলো বড় বড় ক্যানভাস প্যাক করছিল। দেখে মনে হয় কোনো আর্ট করা ক্যানভাস। আমি কোথায়? ভয় তোর গলায় বলল ইনান। হাতের কাজ শেষ করে জেফিল তাকায় ইনানের দিকে। ইনান আরো চমকে গেল। তখনকার রূপের সাথে এখনকার জেফিলের কোনো মিল নেই। প্রথম দিন জেফিলকে যতটা কোমল দেখেছিল এখনো ঠিক তেমন। আমার রুমে তুমি হঠাৎ জ্ঞান হারালে আমাকে দেখে, অ্যাজ ইফ তুমি ঘোস্ট দেখেছো। জেফিল রাগ করে বলল, কটা বাজে? ক্লান্ত গলায় বলল ইনান। 8:30। কি? ইনান প্রায় লাফিয়ে উঠল। ব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে লাগলো। জেফিল ইনানের দিকে তাকিয়েছিল। সে যেন বুঝলো ইনান কি খুঁজছে। প্যাকেট থেকে ইনানের মোবাইল বের করে দিল সে। ফোন হাতে পেয়ে হতাশ হলো ইনান। সে তো ভুলেই গিয়েছিল মোবাইল বন্ধ। অস্থির হয়ে জেফিলকে তাড়া দিল। আপনার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলুন, বাবা চিন্তা করছে অনেক। জেফিল ইনানের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়েছিল। হলদে ক্ষীণ আলোয় পিঠ সমান চুলের মিষ্টি ইনানকে শুভ্র পরীর মতো লাগছিল।
তার চির আধার জগৎ এবং মনে যেন এক হুড়পড়ি পথ হারিয়ে ঢুকে পড়েছে। ইনান রুম থেকে বের হতে নিলেই হাতে টান পড়ে। কপাল কুঁচকে পেছনে হাতের মালিকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। ঝাড়ি মেরে হাত সরায় ইনান। হাত ধরেছেন কেন? অন্ধকারে পড়ে যাবে তাই ধরেছি। রুমের অবস্থা ভালো নয়, অন্য কিছু ভাবার কারণ নেই। তাচ্ছিল্য করে বলল জেহেফিল। ফ্ল্যাশ অন করে মোমবাতি অফ করে দিল সে। হাতে প্যাক করা ব্যাগগুলো নিয়ে রুম থেকে বের হলো সে। পেছনে থাকা ইনান ঘরের অবস্থা খেয়াল করলো অবাক চোখে। চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে রুমটাই। ল্যাম্প, ওয়ালমেট সব এলোমেলো ভাবে ফ্লোরে পড়ে আছে। দেখে মনে হয় না এখানে আদৌ কোনো মানুষ থাকতে পারে। এটা কি সত্যি আপনার বাসা? কণ্ঠে বিস্ময় তার। জেহেফিল ছোট করে জবাব দেয়, ঘরে কি কেউ থাকে না? আপনার বাবা মা কোথায়? এক মুহূর্ত চুপ থেকে অপর পক্ষ থেকে জবাব আসে, নেই। ইনান বুঝতে পারল না জেহেফিলের জবাবটা। জেহেফিলের কি বাবা মা নেই, নাকি এখানে তারা কেউ থাকে না? কোন প্রশ্নের জবাবে সে নেই বলল ইনান ঠিক বুঝতে পারল না। তবে আর ঘাটালো না সে। জেহেফিলকে নিয়ে তার মাথা ব্যথা নেই। আপাতত তার দুশ্চিন্তা হচ্ছে বাবাকে নিয়ে। টেনশনে আবার প্রেশার লো হয়ে যায় ইফাত সাহেবের। জেহেফিল খুব সাবধানে আসবাবপত্র সরিয়ে ইনানের জন্য জায়গা করে দিল। ও সিঁড়ি দিয়ে নামার সময় আর বারবার লাইট তার দিকে দিয়ে বলতে লাগলো, সাবধানে, ধীরে, সাবধানে বাফেরো, আস্তে। ইনানের কাছে মনে হলো জেহেফিল যেন একটা বাচ্চাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। সে জোর করে হেসে বলল, আপনি নিজের দিকে লাইট মারেন তো। আমাকে সাবধান সাবধান বলতে গিয়ে নিজেই চিটপটাং হয়ে যাবেন। বাতাসের সাথে এক প্রকার পাঞ্জা লড়ে গাড়িতে উঠতে হয়েছে ইনানকে। এত বাতাস ছিল মনে হচ্ছিল তাকে উড়িয়েই নিয়ে যাবে। ভাগ্যিস জেহেফিল ছিল। জেহেফিলের শার্ট খামচে ধরে নিজেকে বাঁচিয়েছে সে। গাড়ি চলতে আরম্ভ করলে ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকায় জেহেফিলের দিকে। জেহেফিল ইনানের দিকে না চেয়ে বলে, হোয়াট? আপনার মোবাইলটা একটু দেবেন প্লিজ, বাবাকে কল দিব একটা। কল দিয়ে কি বলবে? আজব, কি বলবো মানে কি, বাবার টেনশনে শেষ হয়ে যাচ্ছে। ওনাকে একবার জানাবো না আমি ঠিক আছি? বাড়িতে তো পৌঁছে দিচ্ছি, গেলেই তো দেখতে পাবে। মোবাইল দেবেন না সেটা বলতে পারেন না? ইনানের কথা শেষ হতে না হতেই জেহেফিল মোবাইল এগিয়ে দেয়। বেশি কথা আমি পছন্দ করি না। মোবাইলটা ছো মেরে নিয়ে নেয় ইনান। কথা আপনিই বাড়িয়েছেন। ইফাজ খানকে ফোন দিয়ে পেল না ইনান। মূলত নেটওয়ার্কই পাচ্ছিল না সে। হতাশ হয়ে মোবাইল ফেরত দিয়ে দিল। কপালে হাত ঠেকিয়ে বাহিরে দৃষ্টিপাত করলো। অন্য সময় হলে এই ভারী বর্ষণ উপভোগ করতো সে, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। পেছনের সিটে বড় বড় ক্যানভাসগুলো দেখে ইনান বলল, আপনি কি একজন আর্টিস্ট? জানতাম, আপনার আর্ট দেখেই বুঝেছি। এগুলো কি ডেলিভারি দিতে যাচ্ছেন, সেল করেন? না, এক্সিবিশনের জন্য করা এগুলো, সেখানেই যাবে। বাহ, এগুলোর জন্য এত তাড়া ছিল বাড়িতে আসার? আচ্ছা। আবারও পিনপত নীরবতা নেমে এলো গাড়িতে। সাথে রাস্তাটাও এত নির্জন, মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে কোথাও এই জায়গা। একটা গাড়িরও দেখা পাওয়া যাচ্ছে না। না আছে রাস্তার মাঝে কোনো স্ট্রিট লাইট। বড় বড় গাছগুলো মাথা উপরে এমন ভাবে ঢেকে আছে যে দিনের আলোতেও মনে হয় আকাশ দেখা যায় না। জঙ্গল পার হয়ে এবার মেন রাস্তায় ঢুকেছে গাড়ি। পরিচিত রাস্তায় এসে এবার কিছুটা হালকা লাগছে ইনানের। নীরবতাকে ভেঙে দিয়ে জেহেফিল হঠাৎ বলে উঠল, ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে। আচানক জেহেফিলের গলায় এই কথা শুনে ফিরে তাকায় ইনান। এক্সকিউজ মি। রাস্তায় চোখ রেখে জেহেফিল বলল, বন্ধু নির্বাচনে তুমি যথেষ্ট অসচেতন। যার সাথেই মিশবে খোঁজ নিয়েই মিশবে। আপনি আমার ফ্রেন্ড সম্পর্কে কিভাবে জানেন? আর আপনি এসব বলার কে? কেমন অন্য রকম গলায় জেহেফিল বলল, মানুষ আজকাল বড় খারাপ। ভালো মানুষের আড়ালে থাকা তার বিভৎস রূপটা আমাদের নজর এড়িয়ে যায় সব সময়। আপনি কি প্লিজ ডিরেক্টলি বলবেন আসলে কি বলতে চাচ্ছেন? নাথিং, জাস্ট ওয়ার্ন করলাম যাকে তাকে বিশ্বাস না করতে। কয়েকদিনের পরিচয়টাই মানুষের সব না। সারা জীবন একসাথে থেকেও তো মানুষকে চেনা যায় না, সেখানে তো মাত্র কয়েকটা দিন। আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে ফ্রেন্ডরা খারাপ? জেহেফিল জবাব দিল। ইনান কথা চালিয়ে গেল, আপনি তো বললেন কয়েকদিনের পরিচয়ে কাউকে বিশ্বাস না করতে। আপনার সাথে কয়েক ঘন্টা পরিচয়ে আপনাকে কোন কথায় বিশ্বাস করব আমি? আপনি যে আমার ফ্রেন্ড সম্পর্কে মিথ্যে বলছেন না তার কি গ্যারান্টি? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই যে আমি তোমার খারাপ চাইবো। শুধু এইটুকু জেনে রাখো, মানুষ তোমাকে যেই রূপ দেখায় সেটা সব সময় সত্য হয় না। ইনান চুপ করে রইল। ভাবতে লাগলো তার ফ্রেন্ডদের কথা।
কই তাদের মাঝে তো নেগেটিভিটির কিছু দেখলো না। জেহফিল হঠাৎ কেন এই ধরনের সতর্ক দিচ্ছে তাকে? ইনানের বাড়ির সামনে জেহফিল গাড়ি থামালো। ততক্ষণে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। গাড়ি থেকে নামার সময় ইনান বলল, যাই হোক, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের মধ্যে। আমি বেশি সিন ক্রিয়েট করে ফেলেছিলাম বোধহয়। আজে বাজে কথাও অনেক বলেছি, তার জন্য সত্যি সরি। কিছু মনে নেবেন না প্লিজ। স্মিত হেসে বলল ইনান। জেহফিল ইনানের ঠোঁটের দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। আর ধন্যবাদ। ইনান গাড়ি থেকে নেমে গেল। ওয়েলকাম। মৃদু কণ্ঠে বলল জেহফিল, ইনানের দিকে না তাকিয়েই। জেহফিলকে বাই বলে বাসায় ঢুকে পড়ল ইনান। একটাবার পেছন ফিরে দেখতে পেত একজোড়া চোখের প্রমত্ত চেয়ে থাকা নিষ্পলক দৃষ্টি। ইনানের বাবা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছেন। কান্নারত গলায় বললেন, কোথায় ছিলে আম্মু আমার? এত দেরি করে কেউ বাড়ি ফিরে? বাবাকে একবার ইনফর্ম করা উচিত ছিল না? কত খুঁজেছি তোমাকে জানো। ভার্সিটিতে গেলাম, তোমার সবগুলো ফ্রেন্ডের বাসায় খোঁজ নিলাম, সবগুলো রেস্টুরেন্টে খুঁজলাম। কোথায় ছিলে মা? ইনানের মন খারাপ হয়ে গেল বাবার কান্না দেখে। বাবাকে সান্ত্বনা দিল। মোবাইলটার চার্জ ছিল না বাবা, আমি আমার এক ফ্রেন্ডের সাথেই ছিলাম। এত বৃষ্টি ছিল যে ও গাড়িও চালাতে পারেনি ঠিক মতো। এজন্যই আমরা কোথাও বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার। খুব সাবধানে বলল সে, পাছে ধরা পড়ে যায়। পলকের কণ্ঠ শোনা গেল এর মাঝে। তাই বলে ফ্রেন্ডদের মোবাইল দিয়ে কল দেওয়া যাচ্ছিল না? ইনান পাশে থাকা পলকের দিকে আর চোখে তাকালো। পলক রাগী চোখে তাকিয়েছিল ইনানের দিকে। চোখ দুটো তার টকটকে লাল, যেন ইফাজ সাহেব সামনে থাকা রাগে বহিঃপ্রকাশ করতে চাইছে না। ইনান কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, দিয়েছিলাম, নেট পাইনি। ছেলে না মেয়ে ফ্রেন্ড ছিল? মেয়ে, চিনলেন না আপনি? স্কুলের এক ফ্রেন্ড। ঝোঁক গেলে ইনান। মিথ্যে বলতে গিয়ে তার গলা বারবার কেঁপে উঠছে। পলক আরো কিছু বলতে চেয়েও বলল না। রাগে ফুসফুস করছে সে। মেয়েটা জানে না আজ তার কোনো খোঁজ না পেয়ে পলকের মাথা যে কতটা খারাপ হয়ে গেছিল। এই বৃষ্টির মধ্যেও পাগলের মতো খুঁজেছিল ইনানকে। দম বন্ধ হয়ে আসছিল প্রতিটা মুহূর্তে। এই ভেবে ইনানের কোনো খারাপ কিছু হলো না তো। ইনান বাবাকে অনেক সান্ত্বনা দিয়ে টিয়ে রুমে পাঠিয়ে দিল। পলক তখনও সোফায় বসেছিল, তার পুলিশের পোশাক চুপচুপে ভেজা। ইনান একটা তোয়ালে নিয়ে পলকের নিকট বাড়িয়ে দিল। পলক তোয়ালিটা নিল না। সারাদিন দুষ্টুমি করা মানুষটা হঠাৎ রেগে গেলে প্রলয়ের মতো লাগে। পলককেও তেমন লাগছিল। পলক সোফা থেকে উঠে ইনানের দুই বাহু ধরতে গিয়েও ধরল না। অনধিকার চর্চা তার মানায় না। এক হাতে মাথার চুল টেনে নিজেকে শান্ত করলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, এতটা টেনশন না ফেললেও চলতো। স্যার তোমার জন্য কত চিন্তা করে জানো ইনান? আজ তো কথা ছিল স্যারের সাথে নিউ রেস্টুরেন্টে যাবে। সেজন্য স্যার কত তাড়াহুড়ো করে কাজ সেরে বাড়িতে এসেছিল। তারপর বিকেলে হয়ে যাওয়ার পরেও তুমি এলে না। সন্ধ্যার টাইমে স্যার আমাকে কল করলো। উনি এত টেনশন ছিল। একটু থামলো পলক। ইনান, তুমি এখন আর ছোট নেই। স্যারেরও বয়স হচ্ছে। পুলিশের চাকরিতে কত প্যারা জানোই তো। তার উপর তোমার টেনশন। একটু নিজের দায়িত্ব নিয়ে চলতে শেখো ইনান। বুদ্ধি খাটাও এই ধরনের পরিস্থিতিতে। ইনান চুপ করে রইল। তার নিজের এখন খুব খারাপ লাগছে। এমন তো না যে তার দোষ আছে, কিন্তু সে যেই মিথ্যেটা বানিয়েছে তাতে তার দোষই বেশি। তাই পাল্টা কোনো কথা বলতে পারল না ইনান। আসি, নেক্সট টাইম বি কেয়ারফুল। ইনান রুমে চলে আসলো। খাটের এই মাথা হতে ওই মাথা গড়া করে খেতে লাগলো অনুশোচনায়। বাবা কত কষ্ট পেয়েছে, কত চিন্তা করে তার জন্য, আর সে কি না উল্টো বাবার ওপর টেনশন চাপিয়ে দিচ্ছে। ধুর। ইনান উঠে বসলো। কিচ্ছু ভাল লাগছে না। তখন তার নজরে গেল রুমের কোনায় রাখা কার্টুনটার দিকে। সেদিন কার্টুন অর্ধেক খুলে রেখে দিয়েছিল। ইনান উঠে গিয়ে কেচি নিয়ে বসলো আবার। স্কচটেপ কেটে কার্টুন খুলতে সে কিছুটা দূরে ছিটকে পড়লো হঠাৎ। কার্টুনের মধ্যে একটা 2 ফিটের টেডি রাখা। তবে ইনানের ভয় পাওয়ার কারণ হলো টেডির রংটা কুচকুচে কালো, তাই হঠাৎ আটকে উঠেছিল। সাধারণত কোনো টেডি বিয়ারই এমন কালো হয় না। ইনান ভালো করে খেয়াল করে দেখলো ব্ল্যাক কালার স্প্রে দিয়ে পুতুল কালো করে দেওয়া হয়েছে। পুতুলটা ধরতে গিয়ে পেটের দিকের বোতামটায় চাপ লেগে অদ্ভুত আওয়াজে হেসে ওঠে টেডিটা। কেমন ভৌতিক হাসির আওয়াজ। কে পাঠিয়েছে এমন বিদঘুটে গিফট? কেউ নিশ্চয় তার সাথে মশকরা করেছে। ইনান টেডিটা নিয়ে বারান্দায় গিয়ে অদূরে ছুঁড়ে মারল সে। যে জিনিস তাকে ভয় পাওয়ায় সেটা এভাবেই ছুঁড়ে মারবে সে। খট করে বারান্দার দরজা আটকে দিল ইনান।
বৃষ্টিতে কালো রং ধুয়ে মুছে টেডির আসল রং বেরিয়ে আসলো। কিছু অংশ কালো, কিছু অংশ ব্রাউন। অন্ধকারে একজোড়া ভেজা হাত এসে পুতুলটাকে উঠিয়ে নেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় পুতুলটাকে সূক্ষ্ম চোখে পরখ করে এক হাত দিয়ে পুতুলের গায়ে লেগে থাকা কালো রং ছড়িয়ে দিতে থাকে পুতুলের গায়ে। বাদামি ও কালোর মিশ্রণে বিভৎস দেখায় পুতুলটাকে। পুতুল হাতে তাকায় দোতলার বন্ধ বারান্দার দিকে। তারপর পুতুলটার পেটের সুইচটা টিপে দেয়। আবারও অদ্ভুত ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে পুতুলটা। হাড় হিম করা হাসি। জেফিল চাদর হাতে ঘ্রাণ নিয়ে যাচ্ছে গত 2 ঘন্টা ধরে। এই চাদরে ইনানের ঘ্রাণ লেগে আছে। তারপর নেশাগ্রস্তের ন্যায় বালিশটা হাতে নিল, যেটা ইনান মাথা রেখেছিল। গভীরভাবে টেনে নিল সকল ঘ্রাণ। কি মিষ্টি, কি স্নিগ্ধ ঘ্রাণ। ইনান সশরীরে উপস্থিত না থাকলেও সে যেন তার শরীরের ঘ্রাণ ছেড়ে গেছে জেহফিলের কাছে। মিষ্টি সুবাস ভেসে বেড়াচ্ছে পুরো রুমটায়। জেহফিল বালিশটা চাদরটা ধরে মুখের সামনে আনে। অনবরত চুমু খেতে থাকে যেখানে যেখানে ইনানের স্পর্শ লেগেছিল। আর ভাবে, ইনানের কয়েক ঘন্টার উপস্থিতিতে রুমটায় নেশাতুর ঘ্রাণে মাতোয়ারা চারদিক। আর যখন ইনান চিরস্থায়ীভাবে এই রুমটায় থাকবে, তখন কেমন হবে? স্বর্গ হয়ে যাবে রুমটা। সুভাষিত হবে তার ঘর, তার মন। জেফিলের চোখ চকচক করে ওঠে। তার বাটারফ্লাই আসবে। তার এই নরক জীবনকে স্বর্গে পরিণত করবে। তার কাছাকাছি থাকবে সব সময়, সারা জীবন। উফ, আর ভাবতে পারছে না জেফিল। কেমন শীতল বাতাসে তার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। অদৃশ্য কিন্তু তীব্র অনুভূতিতে প্রগাঢ় হয়ে উঠছে তার হৃদয়। ইনানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা সেই সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে। চাদর আর বালিশ নিজের বুকে শক্ত করে চেপে ধরে সে, যেন ইনানকে জড়িয়ে ধরেছে। বাটারফ্লাই, আমার বাটারফ্লাই, ইনান। পাগলের মতো বিড়বিড় করে চলেছে জেহফিল, যেন প্রয়োজনীয় কোনো মন্ত্র পাঠ করছে, যেটা পড়া বন্ধ করলে তার জীবন শেষ। হুট করে জেহফিল চোখ খুলল, যেন তার খুব গুরুত্বপূর্ণ কথা স্মরণে এসছে। সে বালিশটা শক্ত করে এক হাতে চেপে ধরে রুমের বাহিরে আসলো। ব্যস্ত চোখে চারিদিকে নজর বোলালো। এই ঘরটাতে 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম আর কিচেন। ঘরের সবকিছু এলোমেলো, জায়গা মতো কোনো কিছুই নেই। কবে সে ঘরে যত্ন নিয়েছে মনে পড়ে না জেহফিলের। হয়তো কোনোদিনই না। তার বাটারফ্লাই যখন আসবে তখন কি সে নাক ছিটকাবে না? জেহফিলকে বকা দিবে না। সে তার বাটারফ্লাইয়ের কোনো কষ্টই হতে দিবে না। পরের জায়গা তো স্বর্গে, তাহলে ইনান কিভাবে এই নরকে থাকবে? সব গোছাতে হবে, সব। ইনানের যাতে কোনো কষ্ট না হয় তার সব ব্যবস্থা করতে হবে। কিচেন কাউন্টার হতে জুতার ক্যাবিনেট সব সাজাতে হবে। জেহফিল কাজে লেগে পড়ল। যে কিনা কোনোদিন ড্রয়িং রুমে লাইট পর্যন্ত জ্বালায়নি, সে আজ সোফা নিচেও পরিষ্কার করা বাদ দিল না। ইনান যদি এমন অগোছালো ঘর দেখে ক্ষুব্ধ হয়, যদি রেগে যায় তার উপর, না, তা হতে দিবে না সে। জেহফিলের চুল উস্কু খুস্কু, ধূসর মণিজোড়ায় মাদকতা। ভারী নিঃশ্বাসের সঙ্গে একাধারে একটাই নাম জপ করছে আর ঘর গোছাচ্ছে। এ এক অন্য জেহফিল যেন, যার দুনিয়ার সম্পর্কে কোনো ধ্যান জ্ঞান নেই, যার ধ্যান ধারণা জুড়ে আছে ইনান, ইনান এবং শুধু ইনান। শরৎ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এইমাত্র তার গালের সপাটে চড় পড়েছে। সামনেই তার বড় বোন রুহি কোমরে হাত দিয়ে ফুঁসছে। চাপা চিৎকার করে ওঠে রুহি। তোর এইসব কাণ্ড যদি আম্মু আব্বু শুনে তাহলে কি হবে ভাবতে পারছিস? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। বাড়ির সম্মান সব ধুলোয় মিশবে যদি এসব জানাজানি হয়। শরৎ উল্টো চেঁচিয়ে ওঠে। তুই যদি কাউকে না বলিস তাহলে কার সাধ্য আছে এসব জানা? শরতের কথা শেষ করতে দিল না রুহি। তার আগে আরেকটা চড় পড়ল শরতের গালে। একদম মুখে মুখে তর্ক করবি না বেয়াদব। বাজে কাণ্ড ঘটিয়ে আবার বড় বড় কথা। ভার্সিটি উঠেছো বলেই কি ছাড় পেয়ে গেছো নাকি? ডানা গজিয়েছে তাই না? কেমন ফ্রেন্ডদের সাথে মিশছো আমার খুব ভালো করেই জানা আছে। গত 1 সপ্তাহ ধরে এই জন্য বাড়ি ফিরোনি তাই না? ফ্রেন্ডদের বাসার নাম করে এসব করে বেড়াচ্ছ। আব্বুকে বলে যদি পকেট মানি কেটে ফেলি তাহলেই একটা শিক্ষা হবে তোর, জানোয়ার। প্রধানিত গলায় বলল রুহি। এবার একটু দমল শরৎ। স্মিত গলায় বলল, আব্বুকে তুই কিছুই বলবি না আপু, প্লিজ। তাহলে এসব বাজে আড্ডা ছাড়ো। মদ গাঁজা হাতে পুলিশের কাছে ধরা খেয়ে মার খেয়েছো। এটা যদি আব্বু জানে তোমাকে আস্ত রাখবে বলে ভেবেছো? দাঁতে দাঁত চেপে বলল রুহি। আস্তে আপু আস্তে, প্লিজ, দোহাই লাগে। এত চিৎকার করো না, আম্মু শুনতে পাবে।
দুহাত জোর করে অনুরোধ করলো শরৎ। রুহি ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এক আঙ্গুল তুলে শাসালো ভাইকে। আমি যদি আর কখনো দেখি তোকে ওসব ছেলেদের সাথে মিশতে, তাহলে মাথায় রাখিস আমিও রুহি চৌধুরী। তোকে ঠিক পথে আনতে আর ঘরের সম্মান বাঁচাতে যা করার লাগে সবটা করব। আচ্ছা আচ্ছা বুঝেছি। এখন তুমি শান্ত হও আপু, আম্মু যদি শুনতে পায় মেরে ফেলবে। প্লিজ আপু। মনে থাকে যেন। রুহি হুমকি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শরৎ বিরক্ত মুখে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তার কপালে ব্যান্ডেজ, ঠোঁটে কাটা, এক চোখ লাল। তার হ্যান্ডসাম ফেসটায় 12টা বাজিয়ে দিয়েছে শালার পুলিশ। রাগে হাত মুঠো করে দেয়ালে আঘাত করলো। তার শরীর কাঁপছে ক্রোধে। এই বয়সে একটু আধটু এসব করে, তাই বলে মারা লাগবে? 3 দিন হয়ে গেছে, তাও তার মারের দাগ যায়নি। ছাড়বে না সে কাউকে। কলিং বেলের শব্দ পেয়ে রুহি যায় দরজা খুলতে। দরজা খুলতেই দেখে ইনান আর ফারা দাঁড়িয়ে আছে। তারা পরিচয় দিল শরতের ফ্রেন্ড হয়। রুহি হাসি মুখে তাদের ভেতরে আসতে বলল। ইনান রুহিকে দেখে একটু ধাক্কা খেলো প্রথমে। এত সুন্দর মেয়ে হয় কিভাবে? কি নিখুঁত স্কিন, না আছে কোনো ব্রণ, না আছে কোনো স্পট। চুলগুলো কাঁধ পর্যন্ত ছাটা, নিচের অংশ বাদামি রং করা। ইনান মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলল, মনে হচ্ছে ভুলে কোনো নায়িকার ঘরে এসে গেছি। ফারা ইনানের এমন আজগবি কথা শুনে তার পেটে কোনো দিয়ে আঘাত করলো। আরে ছাগি, উনি নায়িকাই বলতে গেলে মডেল। উনি টিভিতে অ্যাড দেখোস না? ইনানের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাই তো বলে সে, এত চেনা চেনা লাগে তবুও কেন অচেনা। বিস্ময়ে তার হাত মুখের কাছে চলে গেল। ও গড, ইনি কি সেই রুহি চৌধুরী যে রামেনের একটা অ্যাড করেছিল? হ্যাঁ, এখন রাধের মতো আচরণ করা বন্ধ কর। এত করে যাস না, তাহলে তোর দাম কমে যাবে। ইনান কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। রুহি তাদের সোফায় বসতে বলে, আমি শরতের বোন রুহি। তোমরা নিশ্চয়ই একই ডিপার্টমেন্টের? জি আপু, আজ আমাদের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু শরৎ গত 1 সপ্তাহ ধরেই ইউনিভার্সিটি আসেনি, আর না ফোন করে পাওয়া গেছে, তাই ওর খোঁজে এসেছিলাম। স্মিত হেসে জবাব দিল ইনান। রুহি নজর বারবার ইনানের দিকেই যাচ্ছিল। খুঁটে খুঁটে দেখছিল সেই ইনানকে। ইনানকে সে চিনে, ভালো করেই চিনে। শরৎ সেই মুহূর্তে রুম থেকে বেরিয়ে আসলো। তার মুখ থমথমে। ফারাদের দেখে সে কেমন নিরসভাবে বলল, তোরা এখানে কেন? ইনান আর ফারা দুজনেই শরৎকে দেখে কিছুটা অবাক হয়। তো কি হয়েছে? মুখ ব্যান্ডেজ কেন? শরৎ থতমত খেয়ে বলে, ওই ইসে হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাদ দে। তোরা হঠাৎ? আজকে যে প্রোগ্রাম আছে ভুলে গেছিলি? ও আমি যাব না, তোরা যা, ভাল লাগছে না। এই বলে শরৎ রুমে ফেরার জন্য পা বাড়ালো। তারপর হঠাৎ কি মনে করে থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আসবো নে, বিকেল 3টায় থাকবো জায়গা মতো। ইনান, ফারা, টয়া, মুগ্ধ, শরৎ একজোট হয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাত সাইকেলের ওপরে, আর কাঁধে ছোট্ট ব্যাগ। এমন মাঝে মধ্যে তারা এদিক সেদিক ঘুরতে বেরোয়। তবে আজ তারা সাইকেল নিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে ঘুরবে। অ্যাডভেঞ্চার বলা চলে এক প্রকার। ইনান কালো টপ আর জিন্স পরে মাথায় হেলমেট চড়িয়ে সাইকেলে বসলো। ফাঁকা কোনো রাস্তায় সাইকেল চালালে ভালো হয়। শরৎ ঠেস মেরে বলল, ভয় পাস নাকি? পাছে কোনো গাড়ি ঠোকা মেরে দেয়? ইনান চোখ রাঙায়। বাজে বকিস না, ছোটবেলা থেকেই রাস্তাঘাটে সাইকেল চালানোর অভ্যাস আছে আমার। আমি বলছি কারণ সবাই একসাথে পাশাপাশি চালাতে পারবো, ভিডিও করতে সুবিধা হবে। ফারা তাড়া দিল, তোরা ঝগড়া বাদ দে তো, আকাশের অবস্থা ভালো ঠেকছে না। সবাই আকাশের দিকে তাকালো। কালো মেঘ ধীরে ধীরে নীল আকাশকে ঢেকে দিচ্ছে। মেঘ কেটে যাবে বোধহয়, প্যারা নিস না। ইনান বলল, মেঘ সরে যাবে এই আশায় সবাই শুরু করলো সাইকেল চালানো। চালাতে চালাতে তারা হঠাৎ জঙ্গলে চলে আসলো। লতা পাতা চাকায় পিষ্ট করে একে একে যেতে লাগলো অদূরে। বাতাসের ঝাপটায় ইনানের মন পুলকিত হয়। নতুন অভিজ্ঞতায় রোমাঞ্চিত অনুভব করে। প্যাডেলে পা চালিয়ে যত দ্রুত যাওয়া যায় সেই চেষ্টা করতে থাকে সে। পেছনের বন্ধুরা কে কি বলছে কিছুই মাথায় ঢুকে না তার। ইনান ছাড়া বাকি সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এই মেয়েকে কালা হয়ে গেল নাকি? এত করে ডাকছি শোনে না কেন? ফারা বিরক্ত গলায় বলল, আকাশের অবস্থা একদমই ভালো না। আই ডোন্ট থিঙ্ক আমাদের বেশি দূর যাওয়া উচিত হবে। অলরেডি কুড়ি কুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। উই শুড গো ব্যাক।
ফারা চিন্তিত গলায় বলল। শরৎ বলে ওঠে, তোরা ব্যাক কর, এইখান থেকে মেবি মেইন রাস্তায় যাওয়া যাবে। ওইখানে বোধহয় ইনান থাকবে। আমি যাচ্ছি ওর কাছে। একা একা যাওয়াটা ওর জন্য রিস্কি। মুগ্ধ বলল, যেতে পারবি নাকি সাথে যাওয়া লাগবে? নো প্রবলেম, তুই এই দুটো চুনিকে নিয়ে চলে যা, আমি আরেক চুনিকে নিয়ে আসছি। আর তোরা সোজা তোদের বাসাতেই চলে যা, ওয়েট করা লাগবে না। ফারা বলে, তুই ইনানকে দেখতে পেলে কল দিয়ে জানাস আমাদেরকে, বাড়িতে পৌঁছালেও কল দিস। আচ্ছা, গেলাম, বাই। শরৎ সাইকেল টান দিল ইনানে যাওয়ার পথে। বাকিরা সব ফিরে গেল আকাশের বেগতিক অবস্থা রেখে। বিকেল 5টা, ঝুম বৃষ্টি পড়তে আরম্ভ করলো। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে। ভেজা মাটির রাস্তায় সাইকেল চালাতে বেশ বেগ পোহাতে হলো ইনানের। সাইকেল আরেক হাতে ধরে ছাতা মাথায় সাবধানে হাঁটতে লাগলো। শরৎ একটু আগে ফোন করেছে তাকে, বলেছে যেখানে আছে সেখানেই থাকতে। বাকিরা নাকি সব চলে গেছে। ইনানের অবশ্য তাতে মাথা ব্যথা নেই। সে যে উপভোগ করেছে এটাই মেন কথা। তবে এবার সত্যিই যাওয়ার সময় হয়ে এসছে। শরৎ সেই কখন আসবে বলেও আসছে না। আবার তাকে ধোকা দিয়ে চলে গেল কিনা কে জানে। নেটও নেই এই জঙ্গলে। এর চেয়ে ভালো মেন রাস্তায় গিয়ে দাঁড়ানো। একটা গাড়ির সন্ধান পেলেই হয়েছে। ইনান হাঁটতে হাঁটতে কোথায় চলে এলো জানে না। তবে মাটির রাস্তাটা যেদিকে গিয়েছে সেই পথেই যাচ্ছে সে। আরেকটু হাঁটতেই অদূরে পাকা রাস্তা দেখতে পেল সে। এপারের মাটির রাস্তাটা ঢাল বেয়ে নিচে চলে গেছে, কিছুটা পাহাড়ের মতো। অসাবধানে পা ফেললেই কুপকাত। বৃষ্টিও বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে। ধীরে ধীরে আধারে ছেয়ে যাচ্ছে চারপাশ। এই নিঝুম নীরব জঙ্গলে হঠাৎ একা হয়ে যাওয়াতে ইনানের কেমন ভয় ভয় শুরু করলো। গাছের বড় বড় পাতাগুলোতে বৃষ্টির পানি পড়ায় আওয়াজ তার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছিল। বারবার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। পেছন ফিরে তাকাচ্ছে সে বারবার, কিন্তু এই ঘন ঝোপের কারণে কাউকে নজরে আসছে না। অজানা আশঙ্কায় ইনানের সারা শরীর কেঁপে উঠল। তাও নিজেকে সামলে হাঁটতে শুরু করলো। বড় রাস্তার দিকে সে যতই এগিয়ে যাচ্ছিল ততই রাস্তার পাশের গাছগুলো কেমন চেনা চেনা লাগছিল। আকাশ ছোঁয়া গাছ। গাছগুলো রাস্তাকে আড়াল করে রেখেছে দিনের আলো হতে। হাঁটার মাঝেই ইনান পেছনে কারো উপস্থিতি টের পেল। পেছনে ফেরার সময়টুকু না দিয়ে পেছনে থাকা আগন্তুক ধাক্কা মেরে ফেলে দিল ইনানকে। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ইনান। গাছের খোঁচা খোঁচা ডালের উপর গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে ইনান। এত কিছুর মাঝেও ইনান আগন্তুককে দেখতে পেল না ঠিকভাবে। শুধু দেখল অন্ধকারে বৃষ্টিতে ভেজা এক অবয়বকে। শরীরে অসহনীয় ব্যথা অনুভব হতেই কুঁকিয়ে উঠল ইনান। জ্ঞান ফিরে পাওয়ার পর এক মুহূর্তের জন্য ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেল তার। বুঝতে পারল না কি হচ্ছে বা হয়েছিল। পায়ে ঠান্ডা কিছু ছোঁয়া লাগতে শিশিরানি দিয়ে ওঠে শরীর। ব্যথা তোর আওয়াজ তুলে চোখ মুখ খিচে নেয় সে। ব্যথায় চোখ দিয়ে স্বচ্ছ নোনতা জল গড়িয়ে পড়ে। ঠিক হয়ে যাবে, একটু সবুর করো, ঠিক হয়ে যাবে। কারো চিন্তিত কণ্ঠ শুনে চোখ মেলে তাকায় ইনান। এই কণ্ঠটি তার চেনা। ঝট করে মানুষটির দিকে তাকায় সে। জেহফিল তার পায়ের কাছে বসে আছে, হাতে তার ফার্স্ট এইড বক্স। দক্ষ হাতে ইনানের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে সে। ইনান বুঝতে পারে যে সে জেহফিলের রুমে আছে, কেননা ঠিক একইভাবে এর আগেও এই অবস্থাতে ছিল সে। দুর্বল গলায় ডেকে উঠল, জেহফিল। ইনানের জ্ঞান ফিরতে প্রাণ ফিরে পায় যেন জেহফিল। অস্থির হয়ে ইনানের মাথার কাছে আসে, চুলে হাত বুলিয়ে দেয় আলতোভাবে। অস্বস্তি বোধ করে ইনান জেহফিলের ছোঁয়াতে। মাথাটা হেলিয়ে নেয় বিপরীত পাশে। ইনান জেহফিলকে সরিয়ে দিতে চাইছে বুঝতে পেরে ইনানের মাথার কাছে রাখা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। নিজের ভেতর ক্রোধানলকে কষ্টে দমিয়ে রাখে। এখনই সময় নয়। ইনান উঠে বসার চেষ্টা করে। জেহফিল ধরতে গেলেও সে থামিয়ে দেয়। আমি পারবো। জেহফিলের মুখ থমথমে হয়ে যায় এরূপ প্রত্যাখ্যানে। চোয়াল শক্ত হয়ে উঠল ধীরে ধীরে। তাও নিজেকে সামলে ভালো মানুষের মুখোশ টেনে আনলো চেহারায়। ইনান পা নাড়াতে পারল না। বাম পায়ের হাঁটু থেকে নিচ অবধি ব্যান্ডেজ। অতিরিক্ত ব্যথায় ইনান আন্দাজ করতে পারল না পায়ের কতটুকুতে আঘাত পেয়েছে। ভয় পেয়ে বলল, পায়ে এত ব্যান্ডেজ কেন? ডোন্ট ওয়ারি, সিরিয়াস কিছু না। গাছের ডালে লেগে লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে কেটে গেছে, আর গোড়ালিতে কাটা ঢুকেছে। ততটাও গভীর না, কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ইনান মৃদু শ্বাস ছাড়ল। সে তো ভেবেছিল সে বুঝি পঙ্গু হয়ে গেছে। ইনানের জামা কাপড়ে কাদা শুকিয়ে লেগে আছে। হাতে গালে যেগুলো ছিল সেগুলো বোধহয় জেহফিল পরিষ্কার করে দিয়েছে। আপনি আমাকে কিভাবে পেলেন? ইনানের হঠাৎ প্রশ্ন। জেহফিল জানালার বাহিরে গভীর জঙ্গলটা ইশারা দিল। ওই যে দূর জঙ্গলটা দেখছো না? আমার বাসা থেকে 1.5 মিনিটের পথ।
ভাগ্যক্রমে আমি রাস্তায় ছিলাম, তোমাকে জলাশয়ের কাছে পড়ে থাকতে দেখেই তুলে এনেছি। ইনান ভাবল সে কি জিজ্ঞেস করবে যে তাকে যে ধাক্কা দিয়েছে সেই মানুষটিকে জেহেফিল দেখেছে কিনা নাকি না। ইনান আর সেই প্রসঙ্গে গেল না। পরে বাবাকে পুরো ঘটনা খুলে বলবে খোঁজ নিতে। আমার মোবাইল কোথায়? জানি না, মেবি জঙ্গলেই হারিয়ে গেছে। ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর একটু পর সন্ধে নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত পড়ছে। ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসছে। সে একইভাবে মোমের আলো জ্বালানো, সে একই অনুভূতি যখন সে আরো একবার এভাবেই জেহেফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করে ইনান বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।